সূর্য তখন গোধূলির রক্তিম রং ছড়িয়ে ধীরে ধীরে অন্তরালে মিলিয়ে যাচ্ছে। আকাশ জুড়ে ছড়িয়ে আছে কমলা, বেগুনি আর গাঢ় নীলের এক মায়াবী চিত্রপট। গাছের পাতায় পড়ে থাকা আলো ক্রমে ফিকে হয়ে আসছে, আর হালকা বাতাসে পাতাগুলোর মৃদু ঝিরঝিরে শব্দ যেন এক নিঃশব্দ সঙ্গীত হয়ে বাজে। দূরে কোথাও আজানের ধ্বনি এই মুহূর্তটিকে আরও পবিত্র, আরও গভীর করে তোলে। পাখিরা দল বেঁধে নীড়ে ফিরে যায়। নামাজ পড়ে ড্রয়িং রুমে বসে আছে নীলা। রান্নাঘরে গিন্নিরা তখন ব্যস্ত হয়ে পড়েন চা বানাতে। কেটলিতে পানি ফুটছে, তার ফাঁকে ফাঁকে তারা রান্নার প্রস্তুতিও নিচ্ছেন। ডাল ধোয়া, সবজি কাটা, চুলায় হাঁড়ি চাপানো। বাড়ির কর্তারা অফিস থেকে ফিরেই জামা খুলে এক কাপ চা হাতে ড্রয়িং রুমে বসেন। সামনে রাখা একটা চেয়ার, তার পাশেই রাখা পত্রিকা, মাঝে মাঝে 2 চুমুক চা আর 2-1টা প্রশ্ন। আজকের খবর বলো তো। দূরের টেবিলটায় বসে রিয়াদ পড়াচ্ছে মিলাকে। বাবাদের পাশ থেকে উঠে এলো নীলা, একটু দূরের সিঙ্গল সোফায় বসে রিমোট হাতে টিভি অন করল। তার প্রিয় কার্টুন টম অ্যান্ড জেরি চলছে টিভির পর্দায়। সে মগ্ন হলো টিভিতে। ধীরে ধীরে রাত বাড়ছে, ঘড়ির কাঁটা ঘুরে চলছে তার নিজের গতিতে। যে যার মতো নিজেদের সময় পার করছেন। গিন্নিরাও রান্নার কাজ শেষ করে নিজেদের ঘরে ফিরেছেন। একে একে সকলেই চললেন নিজেদের রুমের দিকে। সারাদিন পর এবার নিজেদের স্ত্রীদেরকেও কিছুটা সময় দেওয়া প্রয়োজন। ধপ করে নীলার পাশে বসে পড়ল আরাফ। বিরক্ত চোখে তাকালো নীলা। এভাবে হুটহাট কোথা থেকে উদয় হয় সেটাই ভাবছে। কিরে বুচি, কে করিস? আরাফের কথায় বিরক্তির রেশ বাড়ল, বই কমল না। নাক মুখ কুচকে বলল, হাডুডু খেলছি, খেলবা, আসো। হতভম্ব হয়ে তাকিয়ে রইল আরাফ। এভাবে চেতে গেল কেন? ঠিক হয়ে বসে গলা ঝেড়ে বলল, কিন্তু তুই তো কার্টুন দেখছিস। তা যখন দেখতেই পাচ্ছ তাহলে আর বিরক্ত করছো কেন? নীলার কাটকাট জবাবে মুখ আমটালো আরাফ। বুঝতে পারল তার কার্টুন দেখায় ব্যাঘাত ঘটায় চেতেছে সে। তাই আর কোনো কথা না বাড়িয়ে উঠে গেল তার পাশ থেকে। রাত তখন গভীর, চারদিক নিস্তব্ধ, যেন পৃথিবী নিজের নিঃশ্বাসও থামিয়ে রেখেছে। গাছের পাতাগুলো হাওয়ার নরম স্পর্শে কাঁপছে, তাদের ফিসফিসানিও যেন চাঁদের আলোয় ডুবে গেছে। দূরের কোনো কুকুরের হালকা ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছে, আবার হারিয়ে যাচ্ছে অদৃশ্য বাতাসে। চোখ বুজে শুয়ে আছে আয়ান, কিন্তু ভেতরে চলছে অস্থিরতা। খুব ইচ্ছে করছে তাকে দেখতে, একটু ছুঁয়ে দিতে। দ্বিধাদ্বন্দ্বে উঠে বসল সে। জানালার কাছে দাঁড়িয়ে দেখল আকাশের ওই তালার মতো রূপালী চাঁদটা। হাত দুটো তার পকেটে, নির্ভেকার দাঁড়িয়ে সে। অবশেষে পা বাড়ালো কাঙ্ক্ষিত কক্ষের দিকে। দরজা ভেজানো। কেন এত রাতে দরজা ভেজানো থাকবে কেন? সে তো ভেবেছিল লক পাবে। কিছুটা বিরক্ত হলো, এই মেয়েটাও না এত কেয়ারলেস হলে চলে। আবার মনে মনে কিছুটা খুশিও হলো, দরজা খোলা থাকায় তো সে ঢুকতে পারছে। ঘুমন্ত নীলার পাশে বসে আছে আয়ান, তার ঘুম পরীর স্নিগ্ধ মুখের দিকে তাকিয়ে সে। কি মায়াবী লাগছে মুখটা। বড় করে দম নিল সে, খুব অস্থির লাগছে। ঝুঁকে গেল নীলার মুখের ওপর, তার ভারী নিঃশ্বাস আছড়ে পড়ছে নীলার চোখ মুখে। অস্থির চিত্তে শুধালো, আর কত পাগল করবি আমায়? তোর বিরহে বদ্ধ উন্মাদ হয়ে গেছি আমি। কবে কাছে আসবি আমার? কবে একটু ভালোবেসে ছুঁয়ে দিবি আমায়? দীর্ঘ শ্বাস ফেলল সে। এর উত্তর কি আদৌ আছে ওর কাছে? আরেকটু ঝুঁকে ছোট্ট করে চুমু খেলো ওর কপালে। গায়ের কাঁথাটা আরেকটু টেনে দিয়ে বেরিয়ে গেল সে। অবচেতন নীলা জানতেও পারল না তাকে ভালোবেসে কারো রাতের ঘুম হারাম হয়েছে, তার বিরহে কারো অস্তিত্ব বিলীন হচ্ছে। সকালের আকাশ যেন ঘুম ভাঙা কোনো শিশুর চোখ, আধখোলা, মেঘে ঢাকা, একটু বিষণ্ণ। চারপাশ ভেজা, রাস্তায় বৃষ্টির জল, পাতার গায়ে বৃষ্টির ফোঁটা এখনও থমকে আছে, যেন প্রকৃতি থেমে গেছে। গাছপালা ঝিম মেরে আছে, যেন তারা সকালবেলার ঘুম ভাঙাতে চায় না। বাতাসে হালকা সোদা গন্ধ, ভেজা মাটি আর পাতার মিলিত ঘ্রাণ, যা শুধুই বর্ষাকালে পাওয়া যায়। জানালার পাশে রাখা চেয়ারটা ভিজে যায়নি, সাবধানে রাখা ছিল চায়ের কাপের পাশে। ধোয়া ওঠা সেই চায়ের গন্ধ মিশে যাচ্ছে বৃষ্টির সোদা হাওয়ায়। আজ তার কোথাও যাওয়ার নেই, তারা নেই। চায়ের কাপে দেওয়া চুমুক যেন প্রশান্তি এনে দেয়। ঘড়িতে সময় দেখল নীলা, 9টা বেজে 23 মিনিট। কিচ্ছুক্ষণ পরই হয়তো চলে আসবে ওরা।
ছাতা হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে তানিয়া। এই বৃষ্টির দিনে রিকশা পাওয়া আর অমাবস্যায় চাঁদের দেখা পাওয়া একই কথা। অনেকটা পথ হেঁটে হেঁটেই এসেছে। নীলাদের বাড়ির মোড়ের কাছাকাছি প্রায়। রাস্তা পেরোতে পা বাড়িয়েছে মাত্র, অমনি মোড় থেকে এক সাদা গাড়ি আচমকা সামনে চলে এলো তার। ছিটকে পড়ল হাতে থাকা নোটবুক আর ছাতা, সেও পড়ে গেল রাস্তায়। চোখ মুখ খিচে রইল সে, হাতে প্রচণ্ড জ্বলছে, ছিলে গেছে নিশ্চয়ই। গাড়ি থেকে বেরিয়ে এলো সুদর্শন এক যুবক। ফর্সা শরীরে সাদা রঙের শার্টটা মানিয়েছে বেশ, হাতে ব্র্যান্ডের ওয়াচ। বুঝাই যাচ্ছে কোনো আলালের ঘরের দুলাল হবে। ব্যস্ত পায়ে এগিয়ে গেল ছেলেটি। হড়বড় করে বলল, সরি 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 মিস, আই এম এক্সট্রিমলি সরি। আপনি এভাবে হুট করে সামনে এসে যাবেন আমি বুঝতে পারিনি। গা ঝেড়ে উঠে দাঁড়ালো তানিয়া। এমনিতেই মেজাজ খারাপ, তার ওপর আবার ছেলেটা তাকে দোষ দিচ্ছে। তেতে উঠল সে। একদম আমাকে দোষ দেবেন না, ম্যানারলেস লোক। আপনিই তো হুট করে গাড়ি নিয়ে সামনে চলে এলেন। দেখে গাড়ি চালাবে পারেন না? চোখ কি বাড়িতে রেখে আসছেন? নাক মুখ কুচকে এলো আরাফের। বেয়াদব মেয়েটা তাকে দোষ দিচ্ছে, আবার বলছে সে নাকি ম্যানারলেস। মুখ শক্ত হলো তার, দেখেই মনে হচ্ছে রেগে আছে ভীষণ। ধমকে উঠল তানিয়াকে, দাঁত কিরমির করে বলল, ইউ স্টুপিড গার্ল, জাস্ট শাট ইউর মাউথ, আদারওয়াইজ আমি যে কি করব আমি নিজেও জানি না। ভরকালো তানিয়া, কিন্তু দমে গেল না এত সহজে। দমে গেলে হবে না। আরাফের থেকে আরও দ্বিগুণ চেঁচিয়ে বলল, কি করবেন কি? হ্যাঁ কি করবেন? ভয় দেখাচ্ছেন, দোষ করে আবার গলাবাজি করছেন, যত সব ফাউল পাবলিক। দাঁতে দাঁত পিষল আরাফ। তুমি যদি মেয়ে না হয়ে ছেলে হতে, আই সোয়ার তোমার ওই মুখ আর মুখের মতো থাকতো না, অসহ। কথাটা বলে হন হন করে গাড়িতে উঠে চলে গেল আরাফ। বিড়বিড় করল, সকাল সকাল মেজাজটাই খারাপ করে দিল। বিরক্তিতে চেয়ে গেল তার মুখশ্রী। হতভম্ব হয়ে তাকিয়ে রইল তানিয়া। তার কি দোষ? ব্যথাও পেল, বিনা দোষে কথাও শুনল। দূর, আজকের দিনটাই খারাপ। বিরক্ত হলো সে। তাকালো নিজের দিকে, জামা কাপড় নোংরা হয়ে গেছে। বা হাতের কনুই থেকে কবজি পর্যন্ত অনেকটা ছিলে গেছে। খুব আনইজি ফিল করল সে। এভাবে কি কারো বাসায় যাওয়া যায়? আবার এতটা কাছে এসেও ফিরে যাবে? ঠিক বুঝে উঠতে পারছে না। কি করবে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে। তখনই দেখা মিলল সুমি আর মারিয়ার। ওদিক থেকেই আসছে ওরা। দূর থেকে তারাও লক্ষ্য করল তানিয়াকে। এমন জবতব অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে অনেকটা দৌড়েই আসলো ওর কাছে। অস্থির চিত্তে শুধালো সুমি, কিরে, তোর এই অবস্থা কেন? এ মা, কতখানি ছিলে গেছে হাতটা। মারিয়ার কথায় তানিয়া আবারও তাকালো হাতের দিকে। চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। বিরক্তি নিয়ে বলল সে, তোরা চলে যা মারিয়া, আমি বাসায় যাচ্ছি। সে কি, চলে যাবি কেন? এই অবস্থায় এত দূর যাবি? তার চেয়ে নীলাদের বাসায় চল, কাছেই তো আছি আমরা। মারিয়ার কথায় তানিয়া কাচুমাচু করল। মিনমিন করে বলল, এভাবে কারো বাসায় যাওয়া যায়? আমরা কি নতুন যাচ্ছি নাকি? আর তাছাড়া ও বাড়িতে তো আনইজি ফিল করার মতো তেমন কেউ নেই। আন্টিরা কত ভালোবাসেন আমাদের। চল তো, কিছু হবে না। চল গিয়ে না হয় চেঞ্জ করে নীলার কিছু পরে নিবি। সুমির কথা একমত হলো মারিয়াও। রাস্তা থেকে নোটবুক আর ছাতা তুলে তানিয়াকে নিয়ে চলল নীলাদের বাসার দিকে। ড্রয়িং রুমে বসে বান্ধবীদের জন্যই অপেক্ষা করছে নীলা। 10টা পেরিয়ে গেল সেই কখন, এখনও কারো আসার খবর নেই। হাতের পপকর্নের বাটিটা সেন্টার টেবিলে রেখে আবারও ফোনটা হাতে নিল কল দেওয়ার উদ্দেশ্যে। তখনই কলিং বেল বেজে উঠল। তড়িঘড়ি করে উঠে গিয়ে দরজা খুলল সে। দরজার সামনে ওদের দেখে যেই না কিছু বলতে যাবে, অমনি চোখ গেল তানিয়ার দিকে। চোখ দুটো গোল গোল করে তাকিয়ে রইল সে। বিরক্ত গলায় খ্যাকিয়ে উঠল সুমি, ভেতরে কি যেতে দিবে বাল, নাকি এখানেই দাঁড় করিয়ে রাখবি? সুমির কথায় হুঁশ এলো তার। ব্যস্ত হয়ে বলল, তোর এই অবস্থা কেন তানিয়া? কোথায় গিয়েছিলি? কুস্তি লড়তে? বিরক্ত হলো তানিয়া। তাকে দেখে কি মনে হচ্ছে সে কুস্তি লড়তে গিয়েছিল? ক্লান্ত গলায় বলল, আগে ভেতরে যাই, তারপর বলি। ও হ্যাঁ, আয় আমার রুমে চল, ফ্রেশ হয়ে নিবি। সদর দরজা পেরিয়ে ঘরে ঢুকলো তারা। সালমা চৌধুরী এগিয়ে এলেন। কে এনো দেখতে? কে এসেছে রে নীলা? ভেজা হাত আঁচলে মুছতে মুছতে সামনে তাকাতেই হচকালেন তানিয়াকে এই অবস্থায় দেখে। ব্যস্ত কণ্ঠে বলে উঠলেন, এ কি অবস্থা তোমার মা? কি করে হলো এসব? কাচুমাচু করল তানিয়া। মিনমিন করে বলল, একটা গাড়ির সাথে হালকা ধাক্কা লেগেছিল আন্টি, তেমন কিছু না। ইস, কতখানি ছিলে গেছে। তারপরে নীলাকে হাঁক ছেড়ে বললেন, ওদের নিয়ে তো রুমে যা নীল, মেয়েটাকে ভালো একটা জামা বের করে দে, ফ্রেশ হয়ে নিক। আমি গরম পানি নিয়ে আসছি,
জায়গাটা ধুয়ে দিলে জীবাণু চলে যাবে। ফ্রেশ হয়ে নীলার রুমে বসে আছে তানিয়া, পাশেই বসে আছে নীলা, সুমি, মারিয়া। সালমা চৌধুরী রেখে যাওয়া গরম পানি দিয়ে হাত ধুয়ে সেখানে স্যাভলন দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে নীলা। পাশ থেকে মারিয়া জিজ্ঞাসা করল, এবার বলতো ঠিক কি হয়েছিল ঘটনা? উৎসুক হয়ে চাইল নীলাও, তারাও জানতে আগ্রহী। হঠাৎ নীলার কিছু খেয়াল হতে জিজ্ঞাসা করল, 1 মিনিট, তোরা না একসাথে এসেছিস? আরে একসাথেই তো আসার কথা ছিল, আমি আর মারিয়া এসেছি একসাথে। আসার আগে তানিয়াকে কত যে কল করলাম, কিন্তু ওর ফোনে ঢুকতেই পারলাম না। তোদের বাড়ির মোড়ে এসে দেখি ওর এই অবস্থা, তারপর না উঠে নিয়ে আসলাম। সুমির কথায় কৈফিয়ত দেওয়ার মতো করে তানিয়া বলল, আসার আগে দেখি ফোনটা অফ হয়ে আছে, আর চার্জ দেওয়ারও সময় ছিল না তখন, তাই আমি একাই চলে এসেছিলাম। ভাবছিলাম তোদের সাথে তো আর যোগাযোগ করা যাবে না। আচ্ছা ওসব ছাড়, তোর এই অবস্থা কি করে হলো বলতো? নীলার কথায় তানিয়ার মুখটা শক্ত হয়ে আসলো, দাঁত কিরমির করে সবটা বলল ওদের। বিশ্বাস করো তোরা, আমার কোনো দোষ ছিল না। ওই লোকটাই না দেখে গাড়ি চালিয়েছে, আর তারপর উল্টো আমাকে দোষ দিয়ে কথা শুনিয়েছে। রাগের আভাস সরে অন্ধকার নেমে আসলো তার মুখে। কাঁদো কাঁদো মুখ করে তাকালো। তার তো কোনো দোষ ছিল না, শুধু শুধু লোকটা তাকে কথা শুনিয়েছে। দীর্ঘ শ্বাস ফেলল নীলা। তাকালো ওরা একে অপরের মুখের দিকে। মারিয়া বলল, এখানে কারোরই দোষ ছিল না দোস্ত, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। কিন্তু তানিয়া সেটা মানতে নারাজ। লোকটা তাকে এত কথা শুনিয়েছে, সেটাই সে মেনে নিতে পারছে না। কেন তাকে এত কথা শোনাবে? সে তো আর ইচ্ছে করে গাড়ির সামনে এসে পড়ে যায়নি। বেলা ঘুরিয়ে দুপুর হয়েছে। বাড়ির কর্তীরা খাবারের তোড়জোড় শুরু করেছেন। মিলা এলো নীলাদের খাবারের জন্য ডাকতে। দরজা খুলে ভেতরে ঢুকে তার প্রিয় প্রিয় আপিদের দেখে বেজায় খুশি সে। আপি, তোমরা কখন এলে? বলতে বলতে দৌড়ে গেল তাদের কাছে। হাত বাড়িয়ে তাকে পাশে বসালো মারিয়া। এই তো আপি, অনেকক্ষণ হলো এসেছি। তুমি কোথায় ছিলে? আজ তো স্কুল ছুটি, তাই ঘরে বসে পড়ছিল মাপি। ও মা, তাই? কত গুড গার্ল আমাদের মিলা আপি। তানিয়ার কথায় হাসলো মিলা। হঠাৎ কিছু মনে হতে তাকালো ওদের দিকে। ও মা, আমি তো তোমাদের ডাকতে এসেছিলাম। আপি, বড় মা ডাকছে, খেতে চলো। ডাইনিংয়ে বসে আছেন চৌধুরী বাড়ির সকলে। আজ ছুটির দিন থাকায় বাড়ির পুরুষরাও সকলেই বাড়িতেই আছেন। শুধু আরাফ নেই এখানে। সকালে বেরিয়েছে বন্ধুদের সাথে দেখা করবে বলে। নীলার বাবা চাচাদের সাথে কুশল বিনিময় করল। সুমি, মারিয়া, তানিয়া সবার সাথেই সাবলীলভাবে কথা বলেছেন চৌধুরী সাহেবরা। শুধু নির্বিকার বসে খাবার খাচ্ছে আয়ান। একবারের জন্য চোখ তুলে দেখেনি সামনে কে বা কারা আছে। মুখের আদল খুবই গম্ভীর। ওর এই গম্ভীর মুখশ্রী দেখেই কেউ আর আগ বাড়িয়ে কথা বলেনি টিম আউল ফাউল সিন্ডিকেট। বাবা গো বাবা, নীলা, তোর এই ভাইটা এত গুমরা মুখ কেন রে? দেখলেই মনে হয় যেন বোম মেরে উড়িয়ে দিবে। তানিয়ার কথায় হাসলো সবাই। সুমি বলল, আমি তো ছোটবেলা থেকে দেখে আসছি আয়ান ভাই এমনই। তুই তো আরাফ ভাইকে দেখিসনি, উনি আবার খুবই আন্তরিক। তোর আরাফ ভাই কই রে নীল? আগেরবার যখন এসেছিলাম তখন তো ট্যুরে ছিল, আজও যে দেখলাম না। তবে আমি তো দেখেছি একদিন তোকে কলেজে নামিয়ে দিয়েছিলেন। যেই হ্যান্ডসাম আর ড্যাশিং লুক, মাশাল্লাহ, তোর দুইটা ভাই কিন্তু আগুন। লাজুক হাসলো মারিয়া, যেন লজ্জাবতী পাতার মতো নুয়ে পড়ল। ওর হাবভাব দেখে মুখ বাঁকালো তানিয়া। চেটে উঠল মারিয়া। এই বেয়াদব ছেমড়ি, একদম মুখ বাঁকাবি না। তুই তো আরাফ ভাইকে দেখিসনি, দেখলে নিশ্চয় গলায় ঝুলে পড়তি। এবার আর চেতে গেল না, বরং লাজুক হাসলো, যেন তানিয়ার কথায় খুবই লজ্জা পেয়েছে। ওদের কাণ্ড দেখে হাহুতাশ করে মাথা নাড়ল সুমি আর নীলা। এদের নিয়ে আর পারা যায় না। রক্তিম সূর্যটা হেলে পড়েছে পশ্চিম আকাশে। বেলা ঘড়িয়ে দুপুর হয়েছে, এখন বিকেল। আড্ডা দিতে বসে কখন যে বেলা এত ঘড়িয়ে গেছে তার খেয়াল কারো নেই। তাড়াহুড়া করে বের হলো রুম থেকে তানিয়া। ওর পেছন পেছন আসছে সুমি আর মারিয়াও। নীলাও এসেছে ওদের এগিয়ে দিতে। ওদের তাড়া দিল তানিয়া। তাড়াতাড়ি চল না রে বাবা, এমনিই তো যে লঙ্কাকাণ্ড বাঁধিয়েছি, মা আর বাড়িতে তুলবে না। পেছনে পায়ের আওয়াজ না পেয়ে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো সে, কিন্তু পা থামেনি তার। আরেক পা এগোতেই ধাক্কা খেলো কারো শক্ত পোক্ত বুকের সাথে। সোজা হয়ে দাঁড়ালো তানিয়া। ভ্রু কুচকে তাকিয়ে আছে আরাফ। চোখ তুলে আরাফের মুখদর্শন করল সে। তৎক্ষণাৎ চোখ দুটো বড় বড় হলো, যেন এক্ষুনি বেরিয়ে আসবে। এই লোক এখানে কি করছে? তার ভাবনার মধ্যে খেকিয়ে উঠল আরাফ।
স্টুপিড গার্ল, তুমি এখানে কি করছো? তোমার কি যেখানে যেখানে শুধু ধাক্কা খাওয়ার ব্যামো আছে? তার উচ্চ গলার আওয়াজে এবার তানিয়াও তেতে উঠল। ইউ ম্যানারলেস পিপল, আপনি এখানে কি করছেন? আর আপনি ধাক্কা খেয়েছেন, আমি না। আপনার ওই চোখগুলো কিসের জন্য সাথে রাখেন বলুন তো? আপনার কাজ কারবারে তো মনে হয় ওইগুলো কাজের না, সেই কবেই ফিউজ হয়ে গেছে। গোল গোল চোখ করে তাকিয়ে আছে নীলা, সুমি আর মারিয়া। এখানে কি হচ্ছে তাদের কারোরই বোধগম্য হচ্ছে না। ওরা একে অপরের মুখের দিকে তাকালো, পরপর মাথা নেড়ে না বুঝালো, যার অর্থ ওরা কেউই জানে না এখানে কি হচ্ছে। চেঁচিয়ে উঠল আরাফ, ইউ ননসেন্স! আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সাথে গলাবাজি করছো, আবার বলছো আমি এখানে কি করছি? আমার বাড়িতে আমি থাকবো না তো কি তুমি থাকবে? স্টুপিড গার্ল! এবার তানিয়াও চেঁচিয়ে উঠল, একদম গালি দিবেন না বলে দিলাম। কথায় কথায় ইংলিশে দুটা গালি দিয়ে কি বুঝাতে চাইছেন আপনি? খুব শিক্ষিত, ম্যানারলেস লোক। আর হ্যাঁ, এটা যদি আপনার বাড়ি হতে পারে তবে এটা আমারও বাড়ি। থেমে গেল তানিয়া। এতক্ষণে বিষয়টা তার মাথায় ক্যাচ করল। শুকনো ঢোক গিলে তাকালো নীলাদের দিকে। নীলা মাথা নেড়ে হ্যাঁ বুঝালো, যার অর্থ এটা ওরই বাড়ি। চুপচাপ সামন থেকে সরে গেল তানিয়া। ইডিয়েট! কথাটা বলেই গট গট শব্দ তুলে চলে গেল আরাফ। বাড়ির চারপাশ জুড়ে প্রশান্তির এক শীতল স্পর্শ, যেন বাতাসও এখানে ধীরে বয়। সুপরিপাটি লনের বুক চিরে চলে গেছে এক পাথরের পথ, তার দুই পাশে সারি সারি গোলাপ আর জুঁই ফুলের গাছ। সেই পথে হাঁটতে হাঁটতে গেইটের দিকে এগিয়ে যাচ্ছে টিম আউল ফাউল সিন্ডিকেট। সুমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, তখন কি হলো তানু? তুই আরাফ ভাইয়ের সাথে এভাবে ঝগড়া করছিলি কেন? তানিয়া আর চোখে তাকালো নীলার দিকে, তারপর মিন মিন করে বলল, ওনার গাড়িতেই সকালে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাই বলে এভাবে ঝগড়া করবি? নাক মুখ কুচকে বলল মারিয়া। তেতে উঠল তানিয়া, ঝগড়া কি আমি একা করেছি নাকি? তোদের আরাফ ভাই যে পায়ে পা বাজিয়ে ঝগড়া করছিল তখন দেখিসনি? নীলা হতাশার শ্বাস ফেলল। হয়েছে তানু, এবার বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, মাথা ঠান্ডা করে বাসায় যা। নীলার কথায় আর কিছু বলল না সে। নীলার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। সন্ধ্যা নামে নিঃশব্দে, এক নিবিড় মায়ার পরশে। ঘরের জানালার কাঁচ দিয়ে রাঙা আকাশের আলো নেমে আসে ধীরে ধীরে, যেন কোনো লাজুক কিশোরী আস্তে পা ফেলে প্রবেশ করছে অভ্যন্তরের নিস্তব্ধ রাজ্যে। ঘরটা শান্ত, জানালার পর্দা হালকা বাতাসে দুলছে, তার ছায়া পড়ে মেঝেতে, ঠিক যেন জল ছাপ দেওয়া রঙিন কাজ। পশ্চিমের আকাশে সূর্যটা যেন নিভে আসা প্রদীপ, তার শেষ আলো জানালার কাছে ভেঙে ভেঙে ঢুকে পড়ে ঘরের দেয়ালে, গাঢ় কমলা ও ছায়া মেশানো রঙে। রান্নাঘরের এক কোণে রাখা বাঁশের ঝুড়িতে সযত্নে রাখা রয়েছে বিকেলের বাজার থেকে আনা শাকসবজি, ঢেঁড়সের ডাঁটায় জলজ গন্ধ, ধনেপাতার তাজা সবুজ ঘ্রাণ, তার সঙ্গে মেশে মশলার মৃদু সুঘ্রাণ। কিচেন ক্যাবিনেটগুলো ম্যাট ফিনিশে তৈরি, ধবধবে সাদা, হাতলবিহীন, এক স্পর্শেই খুলে যায়, ঠিক যেন যন্ত্রের সঙ্গে মেশে থাকা সৌন্দর্য। শেলফের গায়ে ইনবিল্ট আলো জ্বলে ওঠে ধীরে ধীরে, মখমলের মতো আলো ছড়িয়ে পড়ে কাচের বাটিতে রাখা মশলা, বেকিং পাউডার কিংবা কাঠের জারে ভরা দারুচিনি আর এলাচে। দেয়ালে লাগানো স্মার্ট ওভেন, সুসজ্জিত রেফ্রিজারেটর, সব কিছু মিলে এই ঘর যেন রান্নার নয়, বরং অনুভবের জায়গা। বাটির ঘ্রাণও আলাদা, গরম পাকুড়ার সঙ্গে টমেটো সসের মিষ্টি গন্ধ মিশে যায় ঘরের বাতাসে। 2 প্লেট পাকুড়া, তার সঙ্গে সস হাতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সালমা চৌধুরী। পাকুড়ার একটি প্লেট রিয়াদকে দিয়ে অপরটি হাতে নীলাকে ডাকলেন। পাশেই সোফায় বসে বন্ধুদের সাথে চ্যাটিং করছিল সে। সালমা চৌধুরী এগিয়ে গিয়ে পাকুড়ার অপর প্লেটটি বাড়িয়ে দিয়ে বললেন, যা তো নীলা, এটা আয়ান বাবাকে দিয়ে আয়, ঝটপট আসবে কিন্তু, আরাফকেও দিয়ে আসতে হবে। পাকুড়ার প্লেট হাতে আয়ানের রুমের সামনে দাঁড়িয়ে আছে নীলা। দরজা চাপানো, নক করার সাথে সাথে আওয়াজ আসলো, কে? নীলা মিন মিন করল, আমি ভাইয়া। বিরক্ত হলো আয়ান। এই মেয়ে কথায় কথায় তাকে এমনভাবে ভাইয়া ডাকবে যেন সে তার মায়ের পেটের ভাই। আয়, বিরক্ত গলায় আসার অনুমতি দিল তাকে। বিছানায় আধ শোয়া হয়ে বসে ল্যাপটপে কাজ করছে আয়ান। নীলা ঝুঁকে গিয়ে পাকুড়ার প্লেট রাখল বেডসাইড টেবিলে। চলে যেতে উদ্যত হলে ডেকে উঠল আয়ান, এদিকে আয়। ছোট ছোট পা ফেলে এগিয়ে গেল নীলা। বস এখানে? বিছানার কোনায় ইশারা করল আয়ান। কাচুমাচু করে বসল নীলা। আমি কি তোর মায়ের পেটের ভাই? হঠাৎ এমন প্রশ্নে হচকালো নীলা, দ্রুত মাথা নেড়ে না করল। তাহলে কথায় কথায় এভাবে ভাইয়া ভাইয়া বলে মুখে ভেনা তুলিস কেন? তাহলে কি বলবো? মিন মিন করল নীলা। কিছুই বলবি না, নির্বিকার জবাব আয়ানের।
ভড়কালো নীলা, এটা কেমন কথা? গোল গোল চোখে তাকিয়ে রইল সে। যা, কথাটা বোধগম্য হলো না নীলা, তাই নিশ্চিত হতে শুধালো, জি। যেতে বলেছি, আয়ানের নির্বিকার জবাব। ছোট ছোট পা ফেলে উঠে গেল নীলা, তার গমন পথে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল আয়ান। আরাফের রুমে দাঁড়িয়ে আছে নীলা, হাতে পাকুড়ার প্লেট। আরাফ বসে একটা ফাইল দেখছিল, মাঝে মধ্যে আবার মোবাইল স্ক্রল করছে। নীলা এগিয়ে গিয়ে টেবিলের ওপর রাখল প্লেটটি। এবার সোজা হয়ে বসল আরাফ। মুচকি হেসে জিজ্ঞাসা করল নীলাকে, তুই খেয়েছিস? নীলা বলল, না ভাইয়া, আমি এখন নিচে গিয়ে খেয়ে নিব। হাসল আরাফ, বস এখানে, আমার সাথে খেতে পারিস। ব্যস্ত হলো নীলা, না ভাইয়া, আমি খেয়ে নিব, আসি। নীলা চলে যেতে উদ্যত হলে আরাফের কথায় থেমে গেল তার পা। ওই বেয়াদব মেয়েটা তোর ফ্রেন্ড হয়? এটা তো আমি মেনে নিতেই পারছি না নীল। এমন স্টুপিড মার্কা বেয়াদব মেয়েদের সাথে চলাফেরা করিস তুই? রেগে গেল নীলা, দাঁত মুখ শক্ত করে বলল, ওকে নিয়ে একদম বাজে কথা বলবে না ভাইয়া। ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর দোষ তো তোমারও ছিল। তুমিও তো কম যাওনি, পায়ে পা বাজিয়ে ঝগড়া করেছ ওর সাথে। বুঝেছি, বেয়াদবের সাথে থেকে থেকে তুইও বেয়াদব হয়ে গেছিস। আরাফের কথায় তেতে উঠল নীলা, তার মুখের উপর ঝাড়ি মেরে বলল, হলে হয়েছি। হন হন করে চলে গেল সে। নিশুতি রাত, আকাশের গায়ে ছড়িয়ে আছে এক নিবিড় নীলের আবরণ। মাঝে মাঝে কিছু মেঘের টুকরো ভেসে যাচ্ছে চুপি চুপি। শহরের কোলাহল থেমে গেছে বহু আগেই। কেবল দূরের কোনো কুকুরের ডাক বা গাছের পাতায় বাতাসের স্পর্শ এসবই জানান দিচ্ছে পৃথিবী এখনো নিঃশ্বাস নিচ্ছে। এই গভীর রাত্রির নিস্তব্ধতা যেন শব্দের চেয়ে গভীরতর। চাঁদ আজ পূর্ণ নয়, তবুও তার আলো জানালার ফাঁক দিয়ে ছড়িয়ে পড়েছে নিঃশব্দে। সেই আলোয় আলতো করে ধরা দিয়েছে এক কিশোরী মুখ, তপ্ত নিঃশ্বাসে ঘুমিয়ে থাকা ঘুমন্ত পরী। তার নিঃশ্বাস শরীর, কপালে ছায়া ফেলে রাখা একরাশ চুল, নুয়ে পড়া কাঁধ আর বুকের ওঠানামায় স্পষ্ট তার গভীর ঘুমের রেশ। পাশেই দাঁড়িয়ে আছে আয়ান, গভীর তার চোখের চাউনি নির্নিমেষ চেয়ে রয় ওই আদুরে মুখের পানে। কি আছে এই মেয়েটার মধ্যে? এত টানে কেন তাকে? এর উত্তর জানা নেই তার। কলেজ মাঠের এক কোনায় জারুল গাছটার নিচে বসে আসে নীলা, তানিয়া, মারিয়া। সুমি এখনো আসেনি, তারই অপেক্ষায় চেয়ে আছে তিনজন। আরাব ভাই কিছু বলেছে নীল? তানিয়ার কথায় ওর মুখ পানে তাকালো নীলা। কেমন কাচুমাচু করছে সে। নীলা ভাবল এসব না বললেই ভালো হবে, শুনলে যদি শুধু শুধু মন খারাপ করে থাকে। পরপর আবার কি ভেবে বলে ফেললো গড়গড় করে, বলেছে তো, ভাইয়া বলেছে তুই বেয়াদব, আমি তোদের সাথে থেকে থেকে আমিও বেয়াদব হয়ে যাচ্ছি। মুহূর্তেই মুখের আদল পরিবর্তন হলো তানিয়ার। ইতস্তত ভাব চলে গিয়ে রণমূর্তি ধারণ করেছে সে। খেকিয়ে বলল, তোর ভাই আসলে একটা ম্যানার্সলেস লোক, নিজের মধ্যে কোনো আদব কায়দা নাই, আবার আসছে আমাকে বেয়াদব বলতে। ভেবেছিলাম পরের বার দেখা হলে সরি বলে নেব, এখন তো মনে হচ্ছে ওনার সাথে কথা বলাই বেকার। যত সব ফাজিল লোক। ড্যাব ড্যাব করে তাকালো নীলা আর মারিয়া। তাদের থেকে এত বছরের বড় সিনিয়র এক ভাইয়ের সাথে সাপবেজির মতো ঝগড়া করে তানিয়া, এটাও কি মেনে নেওয়া যায়? দুজনেই তো সমান সমান, কারো থেকে কেউ কম যায় না। কলেজ ছুটি হয়েছে কিছুক্ষণ হলো। ছোট ছোট পা ফেলে গেটের দিকে এগিয়ে যাচ্ছে নীলা, তানিয়া, মারিয়া। সুমি আজ আসেনি। বাইরে গিয়ে একটা রিকশা ডেকে তাতে চড়ে বসলো দুজন। তাদেরকে বিদায় দিয়ে ঘুরে দাঁড়ালো নীলা। পাশেই একটু দূরে তার গাড়ি দাঁড়িয়ে আছে। গুটি গুটি পায়ে এগিয়ে গেল সে। আয়ান বসে আছে গাড়ির ভেতর। নীলা গিয়ে পাশে দাঁড়াতেই ফ্রন্ট সিটের দরজা খুলে দিল সে। চুপচাপ উঠে বসল নীলা। গাড়ি চলছে আপন গতিতে, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে নীলা জিজ্ঞাসা করল আয়ানকে, এই অসময়ে এখানে যে? বাড়িতে যাচ্ছিলাম ইম্পর্টেন্ট কাজে, ভাবলাম যাচ্ছি যখন তোকে নিয়ে যাই। আয়ানের জবাব আর কিছু বলল না সে। গতকাল সরকারি ছুটি থাকায় শিকদার গ্রুপের সাথে মিটিং ক্যান্সেল করা হয়েছিল। আজ মিটিং শেষ করেই এখানে এসেছে আয়ান। বাড়িতে রাখা দুটো ফাইল আনতে যাবে সে। রাতে ডোর লক করে ঘুমাস না কেন? আয়ানের আচমকা প্রশ্নে মাথা তুলে তাকালো নীলা। মিনমিন করে বলল, মনে থাকে না। বিরক্ত হলো আয়ান। কতটা হাদারাম হলে একটা মেয়ের ঘুমানোর আগে ডোর লক করতে ভুলে যায় জানে না সে। এতে অবশ্য তার সুবিধাই হয়। ঠোঁট মেলে হাসলো আয়ান।
কিছু মনে হতেই মিলিয়ে গেল ঠোঁটের হাসি। এখানে তো তার ছাড়া আর কেউ ঢুকতে পারে ওর রুমে, আরাফও তো যেতে পারে না। হাঁসফাঁস করে উঠল সে, চোয়াল শক্ত করে বলল, আজকের পর থেকে যেন আর কখনো দরজা খোলা না পাই, মনে থাকবে? নীলাম মিনমিন করল, জি। যদি তোর ডোর আমি খোলা পাই তবে সেদিনই হবে তোর শেষ দিন, মাইন্ড ইট। নাক মুখ কুচকে মাথা নিচু করে বসে আছে নীলা, মনে মনে বিড়বিড় করছে, আমার সব কিছুতেই এই লোকের সমস্যা, হিটলার কোথাকার। 10 মিনিটের মাথায় গাড়ি এসে থামল চৌধুরী বাড়িতে। নীলা নেমে গেল বাড়ির দিকে। ড্রয়িং রুমে বসে আছে নীলার মামা আনোয়ার হোসেন। তাকে দেখে দৌড়ে গেল নীলা। মামা, কখন এসেছো তুমি? গলা জড়িয়ে ধরল তার। হাসলেন আনোয়ার হোসেন। তার আদরের ভাগ্নিটা এখনো সেই আগের মতোই চঞ্চল আছে। আয়ান গাড়ি পার্ক করে ধীর পায়ে প্রবেশ করল ড্রয়িং রুমে। আনোয়ার হোসেনকে দেখে সালাম করল বিনয়ীভাবে। কুশলাদি শেষ করে পা বাড়ালো তার রুমের দিকে। আনোয়ার সাহেবের পাশে বসে আছেন তার বোন সালমা চৌধুরী। রাকিবা চৌধুরীও আছেন এখানে। জলখাবার নিয়ে হাজির হলেন মিতা চৌধুরী। হাসি হাসি মুখ করে বললেন, ভাই তো অনেক দিন পর আসলেন, বোনদের কি দেখার ইচ্ছে হয় না? আসেন না কেন? ছেলে মেয়ে আর ভাবি কই, একা আসলেন যে? হাসলেন আনোয়ার সাহেব। প্রশস্ত হেসে বললেন, ভাবি, সময় কোথায়? ছেলে মেয়েদের পড়ালেখা আর নিজেদের সাংসারিক ব্যস্ততায় তো সময় হয়ে ওঠে না। মেয়েটার বিয়ে আগামী সপ্তাহে, তাই তো আপনাদের দাওয়াত করতে এলাম। লাথিয়ে উঠল নীলা, আনিকাপুর বিয়ে, ওর বর দেখতে কেমন মামা? হাসলেন সবাই। সালমা চৌধুরী ধমকে বললেন, বড়দের এখানে কথা বলছিস কেন? যা রুমে গিয়ে ফ্রেশ হ। এইটুকু মুখ করে সেখান থেকে চলে গেল নীলা। সে কি কথা, আমাদের আনিকার বিয়ে বুঝি? এত বড় হয়ে গেছে মেয়েটা? হ্যাঁ ভাবি, গত সপ্তাহে ছেলেপক্ষ দেখে গিয়েছিল মেয়েকে, আমাকে বলেছিলেন ভাই, কিন্তু আমার মনে ছিল না তোমাদের বলতে। মিতা চৌধুরীর কথায় মুখ আমটে উত্তর দিলেন সালমা চৌধুরী। হাসলেন মিতা চৌধুরী। ওসব ছাড়ো, বিয়ে কবে ভাই? আনোয়ার সাহেবকে জিজ্ঞাসা করলেন তিনি। আনোয়ার সাহেব হেসে বললেন, আগামী শুক্রবার ভাবি, আপনাদের সকলকে কিন্তু আজই আমার সাথে যাবেন ওখানে। সে কি কথা ভাই, আজই চলে যাবেন কেন? থাকেন আজ। রাকিবা চৌধুরীর কথায় আবারও হাসলেন আনোয়ার সাহেব। এখন কি থাকার সময় আছে ভাবি? বাড়িতে কত কাজ। এই যে বিয়ের কার্ডটা রাখুন, ভাইদের দেবেন। আপনাদের সকলকে কিন্তু আমি বিয়েতে দেখতে চাই। কবে যাচ্ছেন বলুন? হাসলেন মিতা চৌধুরী। সে দেখা যাবে ভাই, আপনি বসুন, নাস্তা করুন, আপনার ভাইয়েরা আসলে দেখা করে যাবেন। ব্যস্ত হলেন আনোয়ার সাহেব। না না ভাবি, হাতে এত সময় নেই, আমাকে এখনই যেতে হবে। বলছিলাম কি, সালমা, নীলাকে আমার সাথে নিয়ে যাই, ওর বাবাকে না হয় একবার ফোন করে জিজ্ঞাসা করে নে। আনোয়ার সাহেবের কথা শেষ না হতেই শোনা গেল আয়ানের গলা। কোথায় যাবে ও? সিঁড়ি দিয়ে নামতে নামতে জিজ্ঞাসা করল তাকে। উত্তর করলেন আনোয়ার সাহেব, আমার মেয়ের বিয়ে আগামী সপ্তাহে বাবা, তাই বলছিলাম নীলাকে সাথে করে নিয়ে যেতে। ওর সামনে ইনকোর্স পরীক্ষা আছে, এখন কলেজ মিস দেওয়া যাবে না। বিয়ের 2 দিন আগে আমি দিয়ে আসবো ওকে। কথাটা বলেই বেরিয়ে গেল আয়ান। তার যাওয়ার পানে নির্বিকার তাকিয়ে রইলেন সকলে।